Welcome to the channel. ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবার মতো আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভয়ানক ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে ঘটনাটা আপনারা শুনতে যাচ্ছেন, এই ঘটনাটি আমাদের কাছে সালমান নামের একজন ব্যক্তি ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। সালমান তার ইমেলে লিখেছেন, আমি এখনো জানি না ওই রাতে 15 পাশে আসলে কে ছিল, কিন্তু সেই ঘটনার পর থেকে রাত 2টার পর ফোন বাজলে আমার বুক কেঁপে ওঠে। সালমান অনুরোধ করেছেন তার এই অভিজ্ঞতাটি ঠিক যেভাবে তার সাথে ঘটেছে সেভাবে যেন আপনাদের শোনানো হয়। এখন আপনারা শুনবেন সালমানের নিজের ভাষায় তার সেই ভয়ঙ্কর রাতের গল্প। আমি তখন কলেজে পড়ি, পরীক্ষা সামনে থাকায় রাত জেগে পড়াশোনা করতাম। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিনও রাত জেগেছিলাম। ঘরের বাতিটা জ্বলছিল, বাকি পুরো বাসা অন্ধকার, বাইরে খুব হালকা বাতাস, জানালার পর্দা মাঝে মাঝে নড়ছিল। সময় তখন রাত প্রায় 1:45। সবকিছু একদম স্বাভাবিক। আমার ফোনটা বেজে উঠলো, আমি একটু চমকে উঠছিলাম, কারণ এই সময় সাধারণত কেউ ফোন করে না। ফোনের স্ক্রিনে তাকালাম, অপরিচিত নাম্বার। আমি ধরিনি, ভাবলাম ভুল কল। কয়েক সেকেন্ড পর ফোন থেমে গেল। ঘরে আবার নীরবতা। ঠিক 1 মিনিট পর আবার ফোন, একই নাম্বার। এবারও ধরলাম না, কিন্তু কেন জানি মনটা অস্থির হয়ে উঠছিল। ফোনের দিকে তাকিয়ে আমি সময় দেখলাম, সময় তখন 1:59। ঠিক তখনই ঘড়ির কাঁটাটা 2টার ঘরে ঢুকলো। রাত 2টা। আমি জানি না কেন, কিন্তু আমার কাছে এই সময়টা সবসময় অস্বস্তিকর। ফোন আবার বেজে উঠলো, এবারও একই নাম্বার। আমি কল ধরলাম, কিন্তু আমি কিছু বলিনি। ওপাশ থেকেও কেউ কিছু বলল না, শুধু একটা শ্বাস নেওয়ার শব্দ, খুব ধীরে, খুব কাছে মনে হচ্ছিল। ফোনটা আমার কানের ভিতরে ঢুকে গেছে। হঠাৎ ওপাশ থেকে একটা কণ্ঠ আমার নাম ধরলো, খুব স্বাভাবিকভাবে, যেন প্রতিদিন কথা হয়। কণ্ঠটা আমি চিনতাম। সমস্যা একটাই, যার কণ্ঠ সে মানুষটা এই নাম্বার ব্যবহার করে না বহু বছর ধরে। আমার হাত কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কে বলছেন? ওপাশ থেকে উত্তর এলো, এটা কি দরকার? এ কথাটার ভঙ্গি একদম স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিকভাবে ঠান্ডা। মিনিট হঠাৎ কল কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করলাম। ফোনে লেখা উঠলো, এই নাম্বারটি ব্যবহার করা হচ্ছে না। আমি কয়েকবার চেষ্টা করলাম, একই কথা। পরের দিন আমি নিজেকে বোঝালাম হয়তো কাকতালীয়, কিন্তু পরের রাতে ঠিক 2টার সময় ফোন আবার বেজে উঠল। এবার স্ক্রিনে লেখা সালমান কলিং, আমার নিজের নাম। আমি কল ধরিনি। ফোন বেজেই গেল। 1 মিনিট, 2 মিনিট। ফোন থামার পর একটা মেসেজ এলো, 1 লাইনের, কল তুমি ধরছিলে। আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। সে রাতের পর আমি ফোন বন্ধ করে ঘুমাই। আজও আমি জানি না ওটা কে ছিল। আমি শুধু জানি ওটা আমাকে চিনতো, আমার নাম জানতো, আর আমার জন্যই অপেক্ষা করছিল। সালমানের পাঠানো ইমেলটি এখানে শেষ। এই ঘটনার পর থেকে তিনি আর কখনো রাত 2টার পরে অজানা কল ধরেন না। আর এখন আমরা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কারোর সাথে কি এমন কোনো অদ্ভুত ব্যাখ্যা না করা অভিজ্ঞতা হয়েছে? হয়ে থাকলে সেটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিন। হয়তো আপনার গল্পটাই আগামী কোনো ভিডিওতে শোনা যাবে। আজকে যে ঘটনাটা আপনারা শুনতে যাচ্ছেন, এই ঘটনাটা আমাদের কাছে নাসির নামের একজন ব্যক্তি ইমেলের মাধ্যমে পাঠিয়েছে। নাসির লিখেছেন, আমি জানি না এই ঘটনাটা কি ছিল। আজও আমি নিশ্চিত না, কিন্তু ওই রাতের পর থেকে আমি আর কখনো সন্ধ্যার পরে নদীর পাড়ে যাইনি। নাসিরের ইমেলে লেখা কথাগুলোই ঠিক যেভাবে তিনি পাঠিয়েছেন সেভাবে আজ আপনাদের শোনানো হচ্ছে। আমি এই ঘটনাটা অনেকদিন কাউকে বলিনি, কারণ বললেও মানুষ বিশ্বাস করবে না।
আমি নিজেও আজ পর্যন্ত নিশ্চিত না সেদিন আসলে কি হয়েছিল। আমি ভূত-টুত বিশ্বাস করতাম না, জিন্নিও না। আমার কাছে এসব ছিল মানুষের ভয়, কিন্তু ওই রাতটা আমাকে বদলে দিয়েছে। ঘটনাটা গত বছরের বর্ষার সময় আমাদের গ্রামের পাশ দিয়ে একটা সরু নদী গেছে। আমি প্রায় রাতে মাছ ধরতে যেতাম, একাই যেতাম। সেদিনও গিয়েছিলাম। সময় তখন রাত প্রায় 10:30। আকাশে মেঘ, চাঁদ নেই। নদীর পানি অস্বাভাবিক শান্ত। চারপাশে কোনো মানুষ নেই, শুধু পোকামাকড় আর দূরের কুকুরগুলোর ডাক। আমি নদীর পাড়ে বসে জাল ফেললাম। পানি ছুঁয়ে জাল নামার শব্দটা এখনো কানে বাজে। প্রথম আধা ঘন্টা সব স্বাভাবিক ছিল। হঠাৎ মনে হলো আমি একা না। মনে হলো কেউ আমার পেছনে হাঁটছে। মাটিতে পায়ের চাপ পড়ার একটা অনুভূতি। আমি ঘাড় ঘুরালাম, কিছুই নেই। নিজেকে বোঝালাম ভুল, কিন্তু বুকের ভিতর একটা অস্বস্তি ঢুকে গেল। আমি আবার বসতেই নদীর ওপার থেকে খুব আস্তে কেউ আমার নাম ধরে ডাকলো, নাসির। খুব পরিষ্কার কিন্তু খুব ধীরে। আমি দাঁড়িয়ে গেলাম, গলা শুকিয়ে গেল। চারপাশে তাকালাম, কাউকে দেখলাম না। ঠিক তখনই পানিতে ঢেউ উঠলো, মাছের ঢেউ না, ভারী কিছুর মতো। জালের নিচে কিছু একটা নড়ছে এমন মনে হচ্ছিল, কিন্তু টান নেই। আমি ফোন বের করলাম সময় দেখবো বলে। তখন ফোনের স্ক্রিনটা অন হলো না। মনে হলো সময় যেন আটকে গেছে। পাশের শব্দগুলো ধীরে ধীরে খুব দূরের মতো লাগছিল। এবার শব্দটা আমার কানের খুব কাছে, ঠিক পিছনে। তুমি কেন এখনো এখানে? আমি ঘাড় ঘোরানোর সাহস পেলাম না। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি উঠে দৌড়াতে চাচ্ছিলাম, পা উঠলো না। মনে হলো মাটিতে পা আটকে গেছে। কিছু একটা আমাকে যেতে দিচ্ছে না। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ সব শব্দ বন্ধ। আমি চোখ খুললাম। আমি একা, নদী শান্ত। আমি দৌড়ে বাড়ির দিকে ছুটলাম, পেছনে তাকাইনি। কিন্তু পরের দিন বিকেলে দেখলাম আমি যেখানে বসেছিলাম সেখানে পায়ের ছাপ, এক জোড়া না, অনেকগুলো। আজও আমি জানি না সেদিন কি ছিল। আমি শুধু জানি ওটা মানুষ ছিল না, আর ওটা আমাকে লক্ষ্য করে সেদিন ওখানে ছিল। নাসিরের এই অভিজ্ঞতার পর তিনি আর কখনো রাতে একা মাছ ধরতে যান না। আর এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কারোর সাথে কি এমন কোনো অদ্ভুত ব্যাখ্যা না করা ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে সেই অভিজ্ঞতাটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিন। হয়তো আপনার গল্পটাই আগামী কোনো ভিডিওতে শোনা যাবে। চরকালা গ্রামে একটা কথা প্রচলিত ছিল, কিছু জিন মানুষ মারে না, মানুষকে দেখে। গ্রামটা নদীর ধারে, নদীর নাম কেউ জানে না। সবাই বলে কালা নদী। পানি কালো না, কিন্তু রাতে থাকলে মনে হয় নদীর ভিতরে ছায়া হাঁটে। গ্রামের শেষ মাথায় ছিল সেই বট গাছ। লোকেরা বলতো গাছটার শিকড় মাটির নিচে না, কারবালার ময়দান পর্যন্ত নাকি গেছে। গ্রামের বয়স্করা তিনটা নিয়ম মানত: মাগরিবের পর বট গাছের দিকে তাকাবে না, রাতে কাউকে নাম ধরে ডাকবে না, ডাক শুনলে উত্তর দেবে না। যে তিনটা ভাঙ্গে সে আর আগের মানুষ থাকে না। এক বছর বর্ষায় শহর থেকে 4 জন আসে, রাশেদ, ইমরান, সাগর আর নীলা। তারা ইউটিউবের জন্য সত্য ঘটনা কন্টেন্ট বানায়। গ্রামের লোকেরা বারণ করেছিল। এক বুড়ো শুধু বলেছিল, ভিডিও করলে কর, কিন্তু জিনকে নাম ধরে ডাকিস না। রাশেদ হেসে বলেছিল, নাম না জানলে ডাকবো কিভাবে? ওটা তখন তাকিয়েছিল খুব অদ্ভুত চোখে। রাতে তারা বট গাছের কাছে ক্যামেরা বসালো। হাওয়া নেই, কিন্তু পাতা নড়ছে। নীলা হঠাৎ বলল, শুনছো কেউ হাঁটছে? ক্যামেরার নাইট ভিশনে দেখা গেল একটা ছায়া, পা নেই, মাথা উল্টো। ইমরান ফিস করে বলল, এই সিজিএন না? ঠিক তখনই আওয়াজ, আমার নাম জানিস? সবাই চমকে উঠলো। রাশেদ বলল, তুমি কে? আওয়াজটা হাসলো, আমি যার নাম উচ্চারণ করা যায় না। পরদিন গ্রামে খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারলো 100 বছর আগে এক হুজুর জিন বন্দি করেছিল। জিনটার নাম ছিল আজরাইল্লাহ। আজরাইল্লাহ নামটা ভুল উচ্চারণ হলে জিন মুক্ত। হুজুর মরার আগে বলেছিল, ভুল করেছি, ওটা জিন না, ওটা
একটা নাম। নামটা বাতাসে ছড়িয়ে পড়ে। যে রাতে কেউ কারো নাম ধরে ডাকে, ওই নামটা জিনের সাথে মিশে যায়। সেই রাতে সাগর হারিয়ে যায়। ক্যামেরা পড়ে থাকে, কিন্তু ফুটেজ দেখা যায় সাগর নিজের নাম নিজেই ডাকছে, সাগর, সাগর, আমি এখানে। তার মুখ নেই পরদিন ইমরান, সে শুধু বলেছিল আমাকে কেউ পেছন থেকে নাম ধরে ডাকছে। তারপর নিঃশব্দ। সে সাথে বাকি থাকে রাশেদ আর নীলা। ঘরের আয়নায় নীলা নিজের প্রতিচ্ছবি দেখে চিৎকার করে ওঠে, কারণ প্রতিচ্ছবিটা হাসছিল, নীলা না। প্রতিচ্ছবি বলে, তোর নামটা সুন্দর, আমি রাখবো। নীলা মাটিতে লুটিয়ে পড়ে। ভোরে শুধু তার চুল পাওয়া যায়, চুলগুলো বট গাছের শিকড়ে বাঁধা। রাশেদ পালাতে গিয়ে বুড়োর সাথে দেখা পায়। বুড়ো বলে, এখন বুঝছিস যে নাম খায়। রাশেদ কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব? বুড়ো পিস পিস করে নিজের নাম ভুলে যায়। আজও যদি চরকলায় যায়, একটা লোক পাবে চুপচাপ, নামহীন, সে কথা বলে না। কিন্তু যদি তাকে জিজ্ঞেস করো তোমার নাম কি, সে কাপা গলায় বলে, যে নাম নিলে তুমি হারিয়ে যাবে। আর ঠিক তখনই বাতাসে ভেসে আসে পিস পিস, নামটা বল, আমি শুনছি। রাশেদ আর নিজের নাম মনে করতে পারতো না। সে জানতো সে মানুষ, সে পালিয়েছে, কিন্তু সে কে এটা তার মাথায় ছিল না। চরকালারা চারার রাস্তায় যত এগোয় ততই গাছ ঘন হয়। রাস্তায় সাইনবোর্ড লেখা চরকালা 3 কিলোমিটার, কিন্তু সে তো অনেক দূরে চলে এসেছে। হঠাৎ সে বুঝলো সে একই জায়গায় ঘুরছে। রাতের শেষে আবার সে বুড়োকে দেখা গেল। এবার আলোয় বুড়োর চোখে ঘুম নেই, কণ্ঠে ক্লান্তি। আমি এই গ্রামের প্রথম মানুষ না, শেষ মানুষও না। সে বলল, তুই জানিস না, কিন্তু তুই একা পালাস নাই, আমিও পালাইছি। রাশেদ পিস পিস করে বলল, কিসের থেকে? বুড়ো উত্তর দিল, নিজের নাম থেকে। বুড়ো একটা কাপড়ে মোড়া খাতা বের করলো। পাতাগুলো পড়ে গেছে, কিন্তু লেখা রয়ে গেছে। ডায়েরিতে লেখা, এটা জিন না, এটা একটা ডাক। মানুষ যখন নাম ধরে ডাকে, তখন সে নিজেই দরজা খুলে দেয়। হুজুর লিখেছিল আমি ওকে কোরআনের আয়াতে বাঁধতে চেয়েছিলাম, কিন্তু ভুল করেছি, কারণ ওটা আয়াত শুনে না, ওটা নাম শুনে। শেষ পাতায় শুধু এক লাইন, যে নিজের নাম ভুলে যায় সে বাঁচে, কিন্তু আর মানুষ থাকে না। বুড়ো বলল, গ্রামে কিছু মানুষ আছে যারা হাসে, কথা বলে, কিন্তু তারা রাতে ঘুমায় না, কারণ ঘুমালে তারা স্বপ্নে নিজের নাম শুনে ফেলে। একটা মেয়ের কথা বললো বুড়ো, সে প্রতিদিন নদীতে বসে থাকে, নাম জিজ্ঞেস করলে বলে, ডাকবেন না, শুনে ফেলবে। জিন কাউকে সরাসরি মারে না, সে করে 3টা গাছ, নাম শোনায়, নাম মনে করায়, নাম নিয়ে নেয়। নাম নিলে মানুষটা ছায়া হয়ে যায়, স্মৃতি রেখে দেয়, শরীর রেখে দেয়। এই কারণে বট গাছের নিচে হাঁটা ছায়া দেখা যায়। ওরা মৃত না, ওরা নাম হারা। হঠাৎ রাশেদের মাথা ধরে গেল, একটা নাম, একটা শব্দ, ওটা উঠছে। চিৎকার করে বলল, থামাও, আমি জানতে চাই। কিন্তু বাতাসে বেশ বেশ। রাশেদ। বুড়ো তার মুখ চেপে ধরলো, শুনিস না, এক অক্ষর শুনল সে। রাশেদ অজ্ঞান হয়ে গেল। বুড়ো একা একা কথা বলছিল, আসলে জিন একা না, ওর মতো অনেক নাম আছে, প্রতিটা গ্রামে একটা করে। যখন কোনো গ্রামে বেশি মানুষ হারায়, বেশি ডাকাডাকি হয়, বেশি কান্না হয়, সেখানে একটা নাম জন্মায়। ভোরবেলা গ্রাম চার রাস্তায় একটা নতুন সাইনবোর্ড লাগানো, চরকালা 3 কিলোমিটার। রাশেদ তাকিয়ে থাকে, সে জানে সে আবার ঢুকে পড়েছে, কারণ নাম না থাকলে কোথাও যাওয়া যায় না। আর বট গাছের দিক থেকে শেষ পিস পিস, তুই নিজের নাম ভুলেছিস, এখন আমার পালা তোকে নাম দেওয়া। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন, এই ঘটনাটি আমাদের কাছে ইমরান নামের একজন ব্যক্তি ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। ইমরান তার ইমেলে লিখেছেন, আমি নিয়মিত বাসে যাতায়াত করতাম, কিন্তু ওই রাতের পর থেকে আমি আর কখনো রাতের শেষ বাসে উঠিনি, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম বাসের সব যাত্রী মানুষ হয় না। ইমরানের পাঠানো ইমেলটি ঠিক যেভাবে তিনি লিখেছেন সেভাবে এখন আপনাদের শোনানো হচ্ছে।
ইমরানের বাসায়। আমি তখন চাকরির কাজে প্রায় এক শহর থেকে আরেক শহরে যেতাম। অনেক সময় কাজ শেষ হতে দেরি হয়ে যেত, সেদিনও তাই হয়েছিল। ঘড়িতে তখন রাত প্রায় 11:45। বাস স্ট্যান্ড প্রায় ফাঁকা, দোকানপাট বন্ধ, আলো কম, শুধু একটা বাস দাঁড়িয়েছিল, শেষ বাস। আমি তাড়াহুড়া করে উঠলাম। বাসে তখন খুব বেশি মানুষ ছিল না। বাস ছাড়ার পর আমি খেয়াল করলাম ভেতরে অদ্ভুত নীরবতা। কেউ কথা বলছে না, কেউ ফোনও কথা বলছে না। ইঞ্জিনের শব্দটাই সবচেয়ে জোর। 2 স্টপ পর একজন লোক উঠলো। আমি ঠিক বুঝতে পারিনি সে কোথা থেকে এলো, কারণ ওই জায়গায় কোনো স্টপ ছিল না। লোকটা একদম পিছনের সিটে বসলো। সে একবারও চারপাশে তাকালো না। কেন জানি আমার শরীর ঠান্ডা লাগছিল। বাসের ভেতরে হাওয়া চলছিল না, তবুও ঠান্ডা। আমি আয়নায় তাকালাম, পেছনের যাত্রীটাকে ঠিকভাবে দেখা যাচ্ছিল, মুখটা ছায়ার ভেতরে। আমি ফোনে সময় দেখলাম, রাত প্রায় 12:10। কিছুক্ষণ পর আবার তাকালাম, সময় বদলায়নি, বাস চলছিল, স্টপ পার হচ্ছিল, কিন্তু সময় একই। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, তুমি কোথায় নামবে? আমি চমকে উঠলাম, কারণ আমি কাউকে জিজ্ঞেস করিনি। গলা ঘুরিয়ে তাকালাম, সে এখনো মুখ তুলেনি। আমি বললাম, সামনে বড় স্টপে। সে খুব শান্ত গলায় বলল, ওখানে এই বাস থামে না। আমি অবাক হলাম, কারণ এই বাসটা প্রতিদিন ওখানেই থামে। আমি কিছু বলিনি। বাসটা আমার নামার স্টপ পার হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম, ড্রাইভারকে কিছু বলবো, কিন্তু ড্রাইভার আয়নায় তাকিয়ে খুব নিচু গলায় বলল, বসুন। আমি বসে পড়লাম। পেছনের লোকটা বলল, তুমি আজ নামবে না। এই কথাটা প্রশ্ন না, ঘোষণার মতো। আমার বুক ধড়ফড় করছিল। এবার স্পষ্ট করে তাকালাম, তার মুখটা এখনো ঠিক দেখা যাচ্ছিল। হঠাৎ বাস থামলো। চারপাশে কিছুই নেই, না আলো, না ঘরবাড়ি। লোকটা উঠে দাঁড়ালো। বাস থেকে নামার আগে সে শুধু বলল, পরের বাস, শেষ বাসে আর উঠো না। পরদিন আমি সেই রুটে খোঁজ নিয়েছিলাম। জেনেছি কত বছর একটা বাস এই রুটে রাতে দুর্ঘটনায় করেছিল, শেষ বাস। আজও আমি জানি না সেদিন বাসে আমি কতজন মানুষ দেখেছিলাম। আমি শুধু জানি আমি একা ছিলাম না। ইমরানের পাঠানো ইমেলটা এখানে শেষ। এই ঘটনার পর থেকে তিনি আর কখনো রাতে শেষ বাসে ভ্রমণ করেন না। আর এখন আমরা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কারোর সাথে কি যাত্রাপথে এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকলে সেটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিন। হয়তো আপনার গল্পটাই আগামী কোনো ভিডিওতে শোনা যাবে।